আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা আর নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। আপনাদেরকে জানাতে চাই। আমাদের একটি সুন্দর পরিবার ছিল। পরিবারে আমি আর আমার ৪টা ভাই বোন আর আমার মা, আমার বাবা। তো আমার ছোট যে ৪ ভাই বোন, ৪ ভাই বোনের মধ্যে আমার একটা ভাই ছিল। আর আমরা ৪টা বোন ছিলাম। তো প্রায়ই দেখতাম আমার বাবা অফিস থেকে আসার পরে মাকে প্রচুর মারধর করত, মদ খাইত, মাকে দেখতে পারত না। কিন্তু আমার যে ৪টা ভাই বোন ছিল ছোট, ওরা আমার থেকে অনেক ছোট। দেখা গেল আমার মার কোলে যে বাচ্চাটা ছিল সেটা ১ বছর পর থেকে আবার বড় ২ বছরের আরেক বোন। এভাবে করতে করতে ২ বছর ছোট বড় আর কি। কিন্তু আমি ছিলাম সবার চাইতে অনেক বড়। দেখা গেল আমার পিঠে যে বোনটা ছিল তার থেকে ৫-৬ বছরের বড় আর কি আমি। তো এইভাবে আমার মার বয়সটা একটু বেশি হয়েছিল। একদিন আমার বাবারে প্রায়ই আমি বাধা দিতাম। পাশের রুমে যখন আমি ঘুমাইতাম, আমি তো রাত্রেবেলা যখন ঘুমাইতাম গেঞ্জি আর ট্রাউজার পরে ঘুমাইতাম। তো মার ঘর থেকে মায়ের চিৎকারের অনেক শব্দ পাই। শব্দ পাওয়ার পরে আমি ওইভাবেই আমার বাপের সামনে যা দাঁড়াই, যেন তুমি আমার মারে কেন মারতাছ? প্রতিদিন তুমি মদ খাইয়া এসে আমার মারি মারধর করো, এটা তো ঠিক না। পরে কয়, কিসের অভাবে রাখছি? তোরে বাড়িতে দিছি, বাড়ি পড়ছি, খাবার দিতাছি ঠিক মতো। আমি কই যাই না যাই, কি করি না করি, এত খবর তোর মা রাখে কেন? কিন্তু মার কথা ছিল যে অফিসের ভিতরে ১২-১৩ বছর মেয়েদের আইন না মেয়েরা খেলা করত। বাবা সেটা মার কানে আসত। এবং আমার মার বাপের বাড়ির থেকে বহুত টাকা পয়সা আইনা আমার বাবা কি ব্যবসাটা ধরা দিছে। এখন আমার মার কথা হইছে টাকাগুলা মদ খাইয়া নষ্ট করে ফালাইতাছে, প্রতিদিন পথের ফকির বানাইতাছে। বাপের বাড়ির থেকে দুনিয়ার টাকা লোন করি, টাকা উঠা দিলাম, লোনের টাকা ঠিক মতন দিচ্ছে না তোর বাপি, এরকম নষ্ট করতাছি। এগুলো তো আমার মা তো না বলা পারে না। এখন যখনই সব বিষয়ে কথা বলে আমার মা, তখনই আমার মাকে খুব মারধর করে। একদিন দেখি আমার মা ঠোঁটের এদিক দিয়ে খুশির টালের রক্ত বার করে ফালাইছে, একেবারে ফাটা ফালাইছে মাইরা। পরে আমি বাবারে বাধা দিলাম। বাধা দেওয়ার পরে একদিন আমি বললাম যে বাবা, এখন আমি বড় হয়েছি, আমার সামনে যদি তুমি এভাবে মার করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার নামে কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করব। তুমি যে এইভাবে এখন চলাচল করতেছো, পরে ওই ব্যাপারটা না বাবার মাথার মধ্যে ক্যাচ করি। পরে এইভাবেই বেশ কিছুদিন আরো বাবার যে সমস্ত অকারেন্স করতো, প্রতিটা কাজে কাজে বাবার সামনে আমি আসতাম হুট করি। যখন দেখি একটা অকারেন্সির বা বাইক ডোরের শব্দ, তখন আমার শরীরে কি পড়া আছে না পড়া আছে ওটা দিকে খেয়াল থাকতো না। এই অবস্থা হুট করে দেখা গেল ওড়না ছাড়া আমি গেঞ্জি বা 3 পিস পরে বাবার সামনে চলে আসতাম। তো আমার বাবার তো একটু খারাপ লোক ছিল। অফিসে বিভিন্ন চাপ দেওয়ার ফলে কোনো মেয়ে অফিসে আর আনতে পারি না। পরে হয়তো যখন অকারেন্সটা বাইর করতে পারি না,
তখন হঠাৎ করে বাবা আমার দিকে একটা কুনজুরি তাকাইল। তাকাইছি বাবা আমার দিকে কুনজুরি, কিন্তু আমি প্রথম বুঝতে পারি। পরে হুট করে আমার বাবা বলতেছি, মা, তোর মা যে আমার যে জ্বালা যন্ত্রণা করি আমি সব বাদ দিয়ে দিলাম। আজ থেকে তোদের মুখের দিকে তাকাই আমি কোনো অকারেন্স কিচ্ছু করবো না। ঠিক আছে যে পরে আমি ভালো হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। পরে এখন বাবা চিন্তা করলো যে আমার একটা বিয়ে দিয়ে দিবি। বিয়ে দিয়ে দিতে পারলি বাবার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। বাবা বাবা কি করলো? বিয়ের যখন শাড়ি চিন্তা ভাবনা করলো, আমি আবার আমার পছন্দ একটা বয়ফ্রেন্ড নিয়ে আসলাম বাড়িতে। বাবাকে বললাম যে, বাবা, তুমি তো আমার জন্য পাত্র দেখতেছো, পাত্র দেখার দরকার নেই, যে আমি তোমার জন্য একটা বয়ফ্রেন্ড নিয়ে আসছি, এটাই আমার পছন্দ, আমার স্কুলে ওর সাথে আমার সম্পর্ক। তো ছেলেটার কথা শুনল। শোনার পরে যখন জানলো ওর সম্পর্কে একটু বুড়িব টাইপের ছেলে, তখন বাবা এটা প্রত্যাখ্যা করল। তো বাবা প্রত্যাখ্যান করার পরে বাবাকে আমি হুঁশিয়ারি দিলু যে, বাবা, আমি অন্য কোথাও বিয়ে বসবো না, যদি ওর সাথে বিয়ে দাও তাহলে দিবা, না দিলে আমি আর বসবো না। তো বাবা বুঝতে পারলো যে ওকে তো জোর করে বিয়েও দেওয়া যাবে না, আর ছেলে যেটা গরিবের কাছে তো আমি বিয়ে দিব না। পরে বাবা একজনকে হঠাৎ করে কি বলল, আমি আমার বান্ধবী বাসায় যাব দেখা করতে, আমি যে বয়ফ্রেন্ডের সাথে দেখা করব এটা মাকে বলি না। মারে বললাম কি, মা, আমি সকালবেলা ও বান্ধবী বাসা যাচ্ছি, ওর সাথে আমি কলেজে যাব ওকে নিয়ে। ঠিক আছে, যা। তো আমি বাসা থেকে মাকে বলে গেছি যে আমি বান্ধবী বাসা যাচ্ছি। এর মধ্যে বাবা কি করলো, গেটের মধ্যে আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়াইলাম। দাঁড়ার পরে বলতেছে যে, তুই যে বয়ফ্রেন্ড পছন্দ করস, চিন্তা করলাম টাকা পয়সার মধ্যে তো সুখ নাইকা, তাইলে আসলে মনের সাথে যার মনের, আর মনও ওটাই সুখ। তোর বয়ফ্রেন্ডের মানে তোর বয়ফ্রেন্ডকে আমি মেনে নেব, কোনো সমস্যা নাই, কিন্তু তোর বয়ফ্রেন্ড তো গরিব মানুষ, নিজের পায়ে দাঁড়াতে হবে। শোন, তোর সাথে আমি এই ব্যাপারে কিছু কথা বলবো, যেমন তোর মাকে না জানিয়ে আমি তোর নামে অনেক কিছু জমিয়ে রেখেছি, ঠিক আছে? তোর মা তো তোর বয়ফ্রেন্ড গরিব দেখে পছন্দ করবে না। তুই একটা কাজ কর, আমি যে সম্পত্তিগুলা জমা রাখছি, চল তোকে আমি দেখাবো। তো আমাদের যে বাড়িটা, ওই বাড়ির মধ্যেই একটা গোপন একটা রুম আছে, যেটা শুধু আমার বাবাই জানতো। আমার বাবা বিভিন্ন অকারেজ করতো, এই জন্যই গোপন রুমটা রাখছিল সে, লুকায় থাকার জন্য। তো ওটার ভিতরে খাট ফোট অনেক কিছুই আছে থাকার মতন, কিন্তু গোপনে কিছু পাসপোর্ট আছে, নিঃশ্বাস নেওয়ার মতন অক্সিজেন দেওয়ার মতো সিস্টেম আছে, অনেক কিছু দিয়ে আছে। কিন্তু ওটার ভিতরে যখন আমি দেখলাম, দেওয়ার পরে হুট করে বাড়িতে দরজাটা লাগিয়ে দিল। ছোট্ট একটা খুব ছিল, লোহার জলার মতো। ও খুব দিয়ে আমি খুঁজতে পারলাম যে, বাবা, এটা কি হচ্ছে আমার সাথে? আমাকে বলতেছে, তুমি একদম চুপ করো, যা করতেছি তোমার ভালো করতেছি, তুমি অন্য ছেলেকে পছন্দ করবা, তোমার আর দরকার নাই, আজ থেকে তুমি এই বদ্ধ ঘরে থাকবা। এখন বদ্ধ ঘরে তো থাকতে আমার ভালো লাগতেছে না। তুমি এত বড় হইছু, আমি বুঝতে পারছি তোমার কি লাগবে। তখন একদিন আমার আটকাধার পরের দিনকে আমার সে কি করলো, আমার বাবা আমাকে জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে তার মনে যা চাইল তাই করল। আমি বাবাকে বারবার বারণ করেছিলাম, বাবা আমার কোনো কথাই শুনে না। কয়, চুপ করো, তোমার যেটা প্রয়োজন তুমি এই ঘরের ভিতরে পাবা, পরদিন তোমার বিয়ে হবে না, পরদিন তুমি দুনিয়ার মুখ দেখবা না, তোমার সারা জীবনের লাইফ এটার ভিতরে থাকবে। তো এইভাবে দিনের পর দিন আমার নিজের বাবা হইয়া আমার সাথে এরকম অখরচ কইয়া গেছে। আমি নিরুপায় হইয়া মারলাম। যখন অসুস্থ হই, বাবা আমার সেবা করে, কিন্তু
ডাক্তার আনে না। জ্বর হইলে সেই ওষুধ পানি যা লাগে আইনা দেয়, কিন্তু আমার যদি মৃত্যু হইয়া যায় তারপর আমাকে হাসপাতালে নেবে না। এইভাবে করতে করতে আমি 6 মাসের প্রেগনেন্ট হইয়া গেলাম। তারপরে আমার যে বাচ্চাটা হবে সেটাও বাবা মাকে হসপিটালে নেয় না। যখন 8-9 মাস হইয়া গেল তখন ওই একা রুমের ভিতরে বাঁচলে বাঁচলাম, না বাঁচলে না বাঁচলাম, ওই রুমের ভিতরে আমারে রাখছে। আমি একে একে ও রুমের প্রথম বাচ্চাটা আমি জন্ম দিই। জন্ম দেওয়ার পরে আমার যা যা প্রয়োজন সবকিছু ভাবে আইনা দেয়, ঠিক আছে। তারপর এইভাবে করতে করতে ওই রুমের ভিতরে রাইখা আমার 3টা বাচ্চা জন্ম হয়। জন্মের পরে মাঝখানে মাথার যে বাচ্চাটা, আমার 2টা ছেলে 1টা মেয়ে হয়। তো মেয়েটা পরে হয়, প্রথম ছেলে হয়, তারপর মেয়ে হয়, তারপরে ছেলে হয়, তারপর লাস্টে মেয়ে হয়। এখন 2টা ছেলে 1টা মেয়ে। এখন যাই হোক, 2টা ছেলে তো প্রথম ছেলে, তারপরে ছেলে, তারপরে মেয়ে। তো প্রথম যে মাঝে যে ছেলেটা, মাজার ওই ছেলেটা অসুস্থ প্রচুর। আমার বাবার হাতে পায়ে অনেক অনুরোধ করি যে একটু হসপিটালে নেওয়ার জন্য। আমার বাবা যে ওষুধ আনছে, ওষুধ কোনো কাজে আসে না। এটা সরাসরি ডাক্তারের মাধ্যমে ইঞ্জেকশন নিয়ে তাকে বাঁচাতে হবে। কিন্তু আমার বাবা হসপিটালে যেতে দেয় নাই। ও ছেলেটা মারা গেছে। খুব কান্দা কাটা করছি। মারা যাওয়ার পরে লাশটা নিয়ে আমাদের বাড়ির এক কোণা দাফন করছে। কিন্তু আমাকে রুম থেকে আর বিরতি দিয়ে নাই, অন্ধমহল থেকে আর বিরতি দিয়ে নাই। তারপরে আবার বাবার